안녕하세요। আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো পার্ট 10 শুরু করা যাক। অভিযুক্ত কি আশেপাশে আছে? আসামি কি আশেপাশে আছে? বিচারক আদেশ দিলেন এবং কেরানি আবার পড়তে শুরু করলো। অভিযুক্ত জিয়ন জাংকুক হত্যার অপরাধ করেছেন। আর 297, সেটি 6 ডিসেম্বর 1894। প্রায় রাত 9টার দিকে দক্ষিণ কোরিয়ার রাজধানীতে এই আদালতে এখতিয়ারের মধ্যে অভিযুক্তরা তখন তাকে মেরে ফেলার জন্য 2বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং তিনি সেখানেই মারা গিয়েছেন। এবং যে মেরেছেন তিনি হলেন একজন সেনা ক্যাপ্টেন হিসেবে ক্ষমতায় থাকা ব্যক্তি। তে সেখানকার সব কথা শুনছিল। বিচারক জাংকুককে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই অভিযোগগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন? হ্যাঁ ইওর অনার। তোমার আর্জি কি? আমি কোনো অপরাধ করিনি ইওর অনার। রুমে থাকা কিছু লোক ফিসফিস করতে লাগলো। তার ইউনিফর্ম একটি সেলের ভিতর পাওয়া গিয়েছে যেটাতে রক্ত লাগানো ছিল। যেখানে ঘটনাটি ঘটেছে তার বেশি দূরে পাওয়া যায়নি। হত্যার প্রায় 10 মিনিট পর কাপড়টি পাওয়া গিয়েছে। তে মনে হচ্ছে এই ব্যক্তিকে গিয়ে একটা থাপ্পড় মারতে। এরপর বিচারক তেকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই তথ্যটির সাথে একমত? তে সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল, আমি এই তথ্য বিশ্বাস করি না ইওর অনার। তারা যে রক্তমাখা কাপড়ের কথা বলেছেন সেই কাপড়টি আসলে ক্যাপ্টেন জিয়নেরই, তবে রক্তটি ভিকটিমের নয়। ক্যাপ্টেন জিয়ন একটি মহিলার প্রসবকালীন তার মিডওয়াইফের কাজ করেছিলেন এবং সেই রক্ত সেই মহিলার বাচ্চার থেকেই লেগেছিল। এটার প্রমাণ আমি করতে পারি কারণ আমি তার সাথেই ছিলাম সেই মুহূর্তে। ইওর অনার, ডিফেন্সের কোনো সাক্ষী নেই। যদি সে সত্যি কথাই বলে থাকে তাহলে আমরা সেটা কিভাবে বিশ্বাস করতে পারি? তে রুমের আশেপাশে তাকাতে লাগলো এবং একজন পরিচিত মানুষকে দেখতে পেল। আমার এখানে সাক্ষী আছে ইওর অনার। সবাই ঘরের মধ্যে তাকাতে লাগলো, ভাবছে তে কার কথা বলছে। বিচারক আদেশ দিলেন, দয়া করে সাক্ষীকে হাজির করুন। ইওর অনার, আমি তাকে সাক্ষী দিতে বাধ্য করব না, তবে তার বিবেকের কাছে তাকে ছেড়ে দেব। বিচারক এবং সবাই একটু অপেক্ষা করলো, কিন্তু সবাই ফিসফিস করছে, কেউই সামনে আসছে না। সাক্ষী যে ব্যক্তি আপনাকে এবং আপনার বাচ্চাকে বাঁচিয়েছে, সে বিনা অপরাধে জেলে যাচ্ছে। আপনি কি তার জন্য একটু সাহায্য করতে পারবেন না? তে কথাটা শেষ হতে রুমে বসে থাকা একজন মহিলা উঠে দাঁড়ালেন। তে হাসলো, জানতো এটাই হবে। অপরাধ বোধ এবং বিবেকের চেয়ে শক্তিশালী আর কিছুই হতে পারে না। বিচারক সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই সাক্ষী? সেই মহিলা ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ ইওর অনার। বিচারক আবার বললেন, আপনি এতক্ষণ যা শুনছিলেন সেসব কি সত্যি? হ্যাঁ সত্যি। তে তার বাবার দিকে তাকিয়ে দেখলো তার বাবা তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আপত্তি করি ইওর অনার, কারণ তাদের কাছে কোনো শক্তিশালী প্রমাণ নেই এবং তারা এসব মিথ্যা কথা বলছে। ক্যাপ্টেনকে তো সেদিন গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাদের কাছে কোনো শক্তিশালী প্রমাণ নেই, কিন্তু সেদিন ছিল ছুটির দিন। সেদিন সবারই অনুমতি ছিল বাইরে যাওয়ার। এছাড়া এই মামলায় কোনো তদন্ত হয়নি। এমনি এমনি অভিযুক্তকে শুনানির জন্য জেলে পাঠানো হয়েছে। বিচারকের ভ্রু কুঁচকে গেল। সাথে সাথে কেরানিকে ডাকলেন। তে তার বাবার দিকে এবং তার অ্যাটর্নির দিকে রাগান্বিত চোখে তাকিয়েছিল। বিচারক অপর পক্ষের দিকে তাকিয়ে বলল, আমি কি জানতে পারি কেন কোনো তদন্ত করা হয়নি? ইওর অনার, আমি বিশ্বাস করি যে প্রমাণগুলো যথেষ্ট ছিল। তে ফিরে কথা বলল, ইওর অনার, মামলায় তদন্ত আবশ্যক এবং আসামিদের প্রমাণ নিয়ে তো কোনো আপত্তি থাকতেই পারে। আমি বিশ্বাস করতে পারছি না আমি এমন একজন অ্যাটর্নির সাথে লড়াই করছি যে ভালো অভিজ্ঞতারই নয়। তদন্ত সবসময় আবশ্যক নয়, প্রমাণে অনেক কিছু হয়, তদন্ত হলো যুক্তি। যথেষ্ট হয়েছে, আমি যথেষ্ট শুনেছি। বিচারক বৃত্ত কাঠের ওপর গবল মারলেন। তোমরা দুইজন এখন বসতে পারো। যদিও তে জানতো সে সঠিক করেছে, সবকিছু হয়তো ঠিকই হবে, তবুও তে নার্ভাস। সে ভাবছিল, আমি ক্যাপ্টেনকে রক্ষা করতে পারবো তো? জাংকুক দেখলো তের হাত পা কাঁপছে। সে তের হাতের ওপর হাত রাখলো। শুনানিতে অংশগ্রহণ করেছিল তে এই প্রথমবারের জন্য, তাই সে একটু নার্ভাস বোধ করছিল। তারা দুজনেই বসেছিলেন এবং বিচারক ও অন্যান্য প্রসিকিউটররা কথা বলছিলেন। জাংকুক কিছুই করেনি, শুধু তের হাতটা ধরেছিল এবং তার চোখের দিকে তাকালো, কারণ তারা একে অপরকে বুঝতে পেরেছে। জাংকুকের দিকে তাকিয়ে একটা অপ্রীতিকর হাসি দিয়েছিল। বিচারক আবার আসনে বসলেন এবং বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি। সবাই নার্ভাস হয়ে পড়েছে কি হবে সেটা ভেবে। কেরানি একটা কাগজ বের করে পড়তে লাগলো। প্রতিরক্ষার উপর ভিত্তি করে উল্লেখিত অভিযুক্ত জিয়ন জাংকুক দোষী প্রমাণিত হয়েছেন। তে রাগান্বিত হয়ে বলল, কি বলছেন? কি করে সম্ভব এটা? কেরানি থমকে গিয়ে বলল, দুঃখিত, আমি ভুল পড়েছি, নির্দোষ প্রমাণিত হয়েছে। তে খুশিতে জাংকুককে জড়িয়ে ধরল। জাংকুক কিছুক্ষণের জন্য থমকে গেছে। সে প্রায় কান্না করার মতো অবস্থা। সবাই কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে গেল। জাংকুক বাইরে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
বাইরে বেরিয়ে জাংকুক অনেক লোকের ভিড়ে তেকেই খুঁজছিল, আর পেয়েও যায়। তে তে জাংকুকের কাছে গেল। তারা সামনাসামনি দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। তাদের কি বলা উচিত সেটাও বুঝতে পারছে না। তারা দুজনেই বলে উঠল, অভিনন্দন, আমার অ্যাটর্নি হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তে মাথা নাড়ল আর বলল, আমি শুধু তোমার একজন বন্ধু হিসেবে কাজটা করেছি। জাংকুকের মন খারাপ হয়ে গেল। বন্ধু হিসেবে? যাকে সে ভালোবাসে সে কিনা বলছে সে শুধু তার বন্ধু। আমরা কি একটু কথা বলতে পারি? আমরা তো ইতিমধ্যেই কথা বললাম। তুমি জানো আমি কি বিষয়ে কথা বলতে চাইছি। তে জানতো জাংকুক ঠিক কি বলবে। সে এড়িয়ে যেতে লাগলো। আমার এখন প্রশিক্ষণ আছে এবং শুধু শুনানির জন্য আমাকে এখানে থাকতে হয়েছে। তাছাড়া আমার শাস্তিও মাফ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রশিক্ষণের পর কথা বলতে পারি। তে কোনো কথা বলেনি এবং তার দিকে তাকায়নি, কারণ তার চোখের দিকে তাকালে তাকে হ্যাঁ বলতেই হবে। রাতের সময় জাংকুক তার রুমেই ছিলেন। তিনি হয়তো তাড়াতাড়ি অনুভব করলেন যে সে ঘুমিয়ে পড়বে এবং সে বাইরে চাঁদ দেখতে লাগলো। প্রায় রাত 10টা বাজে। সেই ঘটনার পর থেকে জাংকুক 9 ঘন্টা ধরে অপেক্ষা করছে তের জন্য এবং সে তার অফিসের কাজে সময় কাটিয়ে যাচ্ছে। এত সময় হয়ে গেছে তবুও তে এখনো আসেনি। জাংকুক ভেবেছিল সে হয়তো ব্যস্ত আছে, এই জন্যই আসছে না, কিন্তু অপেক্ষা শেষ করে সে নিশ্চয়ই আসবে। অন্যদিকে তে ক্যাম্পে গেটেই দাঁড়িয়েছিল। আজকে তার মধ্যরাতে 12টা অবধি গেট পাহারা দেওয়ার পালা। সে জানে জাংকুক তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে কি করবে সেটা বুঝতে পারছে না। সে এই সত্যিটা শুনতে প্রস্তুত নয়, কারণ সত্যিটা সবসময় কষ্টই দেয়। ঠিক তখনই কেউ একজন তের সামনে ঘোড়া নিয়ে আসলো। তিনি একজন মহিলা। এটা তের জন্য বেশ অদ্ভুত ছিল। সে দেখতে পেল এটা লিসা, জাংকুকের হবু বউ। তাকে দেখে তের আবার মন খারাপ হয়ে গেল। লিসা ঘোড়া থেকে নেমে তেকে গ্রিট করলো এবং সে দেখলো তে সেখানে একজন বন্ধুর সাথে পাহারা দিচ্ছে। গুড ইভিনিং মিস লিসা। জাংকুক তার অফিসেই আছেন। সে লিসার দিকে তাকিয়ে কথাটা বলেনি, কিন্তু শুনতে পেল লিসা হাসছেন। আমি এখানে তার জন্য আসিনি, আমি এখানে আপনার জন্য এসেছি। তে অবাক হয়ে গেল। সে ঠিক শুনলো তো? আমার কাছে? লিসা মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা বলতে হবে। তে নার্ভাস বোধ করলো। লিসা অন্য সৈনিককে বলল, আমি কি একান্তে এর সাথে কিছু কথা বলতে পারি? চিন্তা করবেন না, বেশি সময় লাগবে না। সৈনিক মাথা নাড়ল। তারা ক্যাম্পের পাশে একটা পার্কে গেল কথা বলতে। আমি আপনার কি সাহায্য করতে পারি মিসেস জিয়ন? লিসা হাসলো। মিসেস জিয়ন? আপনি তো তার হবু বউ, আর কয়দিন পর তো মিসেস জিয়ন হবেন, তাই না? তে চিন্তার মধ্যে আছে। তার মুখে মিথ্যা হাসি, আর তার মনটাও খুব ব্যথা করছে যে তার ভালোবাসার মানুষটি আর একজনকে বিয়ে করতে চলেছে। লিসা একটা বেঞ্চে বসলেন। আমি আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনার সাথে। তে অনেক নার্ভাস বোধ করলো। এরপর বললেন, বলুন কি বিষয়? লিসা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জাংকুক তোমাকে অনেক বিশ্বাস করে, তাই আমিও তোমাকে নিশ্চয়ই বিশ্বাস করতে পারি। তে ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু তোমাকে কথা দিতে হবে, আমি যা বলবো সেই কথা তুমি কাউকে বলবে না। এটা কি, আর কেনই বা এভাবে তাকে ভয় দেখাচ্ছেন? আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। তের কেন যেন মনে হচ্ছে সে নিজের জায়গায় জমে গেছে। কি বলতে চাইছে মিস লিসা? আমি আসলে জাংকুকের হবু বউ নই। তে কি বলবে বুঝতে পারছে না। তার চোখের পলকও পড়ছে না। লিসা এই প্রতিক্রিয়ার আশাতেই ছিল। তের মুখ থেকে কোনো কথা হচ্ছিল না, শুধু বলছিলেন, কি? আমি জানি তোমাদের মধ্যে কি চলছে এবং আমি এসব কিছু নষ্ট করতে চাই না। তে খেয়াল না করেই তার চোখ দিয়ে অশ্রুজল গড়িয়ে পড়ল। তার মনে এখন আনন্দ আর দুঃখ দুটোই হচ্ছে। তাহলে তোমরা এমন ভান কেন করছিলে যে তোমাদের মধ্যে যখন কিছুই নেই? লিসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমাকে এখন সবকিছু বলতে পারবো না, তবে তাকে আদালতে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমি তার জন্য একজন আইনজীবী নিয়োগ করেছিলাম, কিন্তু তোমার বাবা তাকে মেরে ফেলেছেন। তোমার বাবা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একজন বিচারকও নিয়োগ করেছিলেন। যেহেতু আমার আদালতের সাথে ভালো পরিচয়, তাই আমি শুনানির জন্য বিচারক পাল্টে দিয়েছিলাম। তুমি তার অ্যাটর্নি হয়ে তাকে বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আমার এখন অনেক কথা বলার আছে, তবে আমি বলতে পারছি না। তে কোনো কথার উত্তর দিতে পারেনি, শুধু বলেছে, শুধু শুনছে, কারণ সে এই মুহূর্তে যতটুকু জানতে পেরেছে তার জন্য এটাই যথেষ্ট। সে শুধু কেঁদেই চলেছে। জাংকুক হয়তো আপনার জন্য অপেক্ষা করছে, তার সাথে দয়া করে কথা বলুন। সেদিন থেকে সে শুধু আপনার কথাই ভাবছে। হ্যাঁ, আমি পারবো না, আমার অনেক ভয় করছে। লিসা তেকে সান্ত্বনা দেয়। তিনি আপনাকে বিশ্বাস করেন এবং
আমি এটা আশা করি আপনিও তাকে বিশ্বাস করবেন। জাঙ্কুক আপনাকে অসম্ভব ভালোবাসে। সে যে আপনাকে কতটা ভালোবাসে সেটা শুধু ঈশ্বরই জানেন। আমি জানি আপনিও তাকে ভালোবাসেন। আমি আমার কাজ করেছি, এখন আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক করে নেওয়ার পালা আপনাকেই করতে হবে। লিসা যা যা বলেছে তে সবটাই শুনেছে। আপনি হয়তো ঠিকই বলেছেন, আমি যদি তাকে এড়িয়ে চলি তাহলে কিছুই হবে না। তারা উঠে দাঁড়ালো। তে তার চোখের জল মুছে ফেললো। আপনাকে অনেক ধন্যবাদ এই কথাগুলো বলার জন্য, এবং আমাকে বিশ্বাস করতে পারেন আপনি। লিসা হাসলো। সে বুঝতে পেরেছে যে সে তেকে সাহায্য করতে পেরেছে। তার অপরাধ বোধ হচ্ছিল যে তার জন্য তাদের দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। আপনি কি আমাদের ভালোবাসাকে ঘৃণা করেন না? কেন ঘৃণা করব? আমার এটা অদ্ভুত লেগেছে, তবে আমার এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। তে লিসার কথায় শান্তি পেল এবং সে ভেবেছিল লিসা খারাপ মেয়ে, কিন্তু না, সে অনেক ভালো। তারা দুজন গেটের কাছে গেল। লিসা চলে যাওয়ার আগে একটা কথা বলল, তে অনুগ্রহ করে সতর্ক থাকবেন, বিশেষ করে আপনার বাবার ব্যাপারে। এটাতে অন্য অর্থ বোঝায়। কথাটা বলে লিসা চলে যায়। আমি ইতিমধ্যে জাঙ্কুকের কাছে যেতে চাই, কিন্তু তার আগে আমাকে আমার পাহারা শেষ করতে হবে। আর মাত্র 2 ঘন্টা। দয়া করে অপেক্ষা করুন জাঙ্কুক। মাঝরাতে ইতিমধ্যেই 12টা বেজে গেছে এবং অন্যদিকে জাঙ্কুক আশা হারিয়ে ফেলেছে। সে বুঝতে পেরেছে তে হয়তো আর আসবে না। জাঙ্কুক মন খারাপ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি হয়তো তাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি, আমার এটাই প্রাপ্য। এবং সে বুঝতে পারলো তার চোখ দিয়ে জল পড়ছে। কিন্তু হঠাৎ তার রুমের দরজায় ঠকঠক শব্দ শুনে নীরবতা দূর হয়ে গেল। সে বুঝতে পারলো এ সময় কে আসতে পারে। সে দৌড়ে গিয়ে দরজাটা খুললো। তে রুমের মধ্যে ঢুকলো এবং তার অনুভূতি অন্যরকম। তার স্পন্দন দ্রুত হচ্ছিল। সে আমাকে সব কথা বলে দিয়েছে, আমি ভেবেছিলাম। কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক তের ঠোঁটে চুমু করতে লাগলো এবং এতে তে অবাক হয়ে থমকে গিয়েছে। জাঙ্কুক এমনটা করবে তে আশাও করেনি। কিন্তু কিছুক্ষণ পর তে জাঙ্কুকের চুমুতে সাড়া দিতে লাগলো এবং দরজা আটকানোর শব্দ শুনে তারা নিজেদের আরো নিরাপদ অনুভব করলো। কারোর কোনো কথা নেই, শুধু চুমু এবং চোখ দিয়ে অশ্রু ঝরছে দুজনেরই। তারা দুজনেই এই ধরনের স্পর্শ অনেক বেশি মিস করেছে। এমনকি চুমু শুধু একবার করেছিল এবং এখনো করছে। তারা একে অপরকে দেখে মনে হচ্ছিল 1000 বছর তারা যেন একে অপরকে দেখেনি। জাঙ্কুক হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে রেখেছে। সমস্ত স্পর্শ এবং চুমু যেন তাদের এইখানেই, বাধা দেওয়ার কেউ নেই। তে খেয়াল করেনি যে জাঙ্কুক তাকে ডেস্কের উপর উঠিয়ে নিয়েছে। তারা প্রায় 1 ঘন্টার মতো চুমু করে যাচ্ছে। এটি অনেক গভীর একটা অনুভূতি। তারা দুজনেই সেটা অনুভব করতে পারছে জাঙ্কুক তার কোমরে হাত দিয়ে চেপে ধরে রেখেছে। এটা তের জন্য অপ্রতিরোধ্য। সে চুমুটা ব্রেক করলো এবং কান্না করছে। জাঙ্কুক তাকে জড়িয়ে ধরেছে। জাঙ্কুকও কান্না করছে। সে কখনোই কাঁদেনি, কিন্তু এটা একটা ভিন্ন গল্প। আমি আপনার উপর রাগ করার জন্য দুঃখিত। আমি আপনাকে বিশ্বাস না করার জন্য দুঃখিত। আমি আপনাকে এড়িয়ে যাওয়ার জন্য দুঃখিত। আমি খুবই বোকা। আমি সত্যিই খুব দুঃখিত। তোমার কোনো দোষ নেই। তারা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল এবং একে অপরকে আবার জড়িয়ে ধরল, কারণ তারা ইতিমধ্যে একসাথে আছে। তারা দুজনে দুজনকে অনেক মিস করেছে। একে অপরকে পাশে থাকাটাকে মিস করেছে, একে অপরের কাছে আসাটাকেও মিস করেছে। এবং সমস্ত ঘটনার পরে তারা একে অপরের কাছে ফিরে এসেছে। অবশেষে তারা কান্না থামালো। তাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আছে। তে অস্থির হয়ে বলল, আপনি কি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন? না, বেশিক্ষণ নয়, মাত্র 11 ঘন্টা। কথাটা শুনে তে হেসে উঠল। তার খারাপ লেগেছে, কারণ জাঙ্কুক তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে। আমি দুঃখিত প্রথমে আপনার কথা না শোনার জন্য। মিস লিসা আমাকে সবটা বলেছেন। ও, তাহলে তো আর আমার কিছুই বলার দরকার নেই, বলে দুজনেই হাসতে লাগলো। আপনার সাথে আমার অনেক কথা আছে, তবে এখনই বলতে চাই না। কথাটা বলে সে আবার জাঙ্কুকের ঠোঁট স্পর্শ করলো। এটা জাঙ্কুককে চমকে দিয়েছে। আমি প্রচণ্ডভাবে তোমার অভাব বোধ করেছি। তুমি এখন সাহসী হয়ে যাচ্ছ। কথায় কথায় নিজে থেকে আমাকে চুমু দিয়ে বসছো। তে জাঙ্কুককে হাসতে হাসতে মারলো আর হেসে বলল, আচ্ছা তাহলে আমি উঠিয়ে নিলাম। আমি তোমায় একটু মিস করিনি। এবার জাঙ্কুকের পালা। জাঙ্কুক খুব দ্রুত তের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। তে অবাক হয়ে গেল। আমিও তোমাকে অনেক মিস করেছি হিউম। তেকে হঠাৎ হিউম ডাকায় তে একটু লজ্জায় লাল হয়ে গেল। নিজেদের উত্তেজনাকে ধরে রাখতে না পেরে একে অপরের ঠোঁট প্রায় খেয়েই ফেলেছে। সেটাতে কি হলো কে জানে। কিছুই হয়নি, এত বেশি ভেবো না। তারা শুধু একে অপরকে জড়িয়ে ধরেছিল আর একটু একটু চুমু খেয়েছিল। আচ্ছা আমিই বলছি তারা ঠিক কি করেছিল।
তোমাকে আমার একটা কথা বলা উচিত। জাংকুক ডেস্কের চেয়ারে বসলো। তে ডেস্কের পাশেই বসে আছে। ঘরটা অন্ধকার ছিল, যেহেতু তারা আলো না জ্বালিয়েই একে অপরের ওষ্ঠদায় স্বাদ নিচ্ছিল। তাদের ঘরে শুধু চাঁদের আলো পৌঁছেছিল। আমরা কি বিষয়ে কথা বলবো? তারা মিস্টার হানকে হত্যা করেছে কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমস্ত অবৈধ জিনিস লেনদেন করতেন। তে ভ্রুকুটি কুঁচকে তার দিকে তাকালো। আমি সবকিছু ফাঁস করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আগেই বুঝতে পেরে গিয়েছিলেন। আর এটা বলতে আমার খুবই দুঃখ লাগছে যে তোমার বাবাই এই কাজ করতে বলেছিল তাকে। এই কথাগুলো শুনে খুব রেগে গেছেন, অনেক বেশিই সে রেগে গেছে। তার মাথায় রক্ত ওঠার মতো অবস্থা। ওরা আমাকে আসল সন্দেহভাজনে সেট আপ করেছিল এবং তোমার বাবা আর চায় না আমি তোমাকে রক্ষা করি, তাই তিনি আমাকে এইভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তে একটা নিঃশ্বাস নিল, নিজেকে শান্ত করলো। আমাদের একটা পুলিশকে জানাতে হবে, না হয় কোর্টে। সে বাবা হলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। জাংকুকের হাতটা ধরে বলল, না, আমাদের এখন এটা করা যাবে না। কেন না? কারণ তিনি একজন জেনারেল এবং তার সাথে অনেক মানুষের সংযোগ রয়েছে। যথারীতি এটা প্রমাণিত হলো মানুষ সত্যের চেয়ে টাকাই বেছে নেয়। আপনি যে বলছেন তাদের অনেক সংযোগ আছে, তবে এখন কিছু না করলে কবে করব? আমরা কিভাবে ওদের আশেপাশে যাব? রাজনীতিতে তার যোগাযোগ অনেক ভালো, তাহলে জনগণের সাথে তারা বেশি। 1 সেকেন্ডের জন্য তে নীরব হয়ে গেল। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, যা যা ঘটছে তা জনগণকে বুঝতে দিতে হবে? মানুষকে আমরা যত বোকা মনে করি তারা আসলেই ততটা বোকা নয়, বরং তারা একটু বেশি স্মার্ট। তারা নির্যাতিত হচ্ছে কিনা সেটা তাদেরকেই দেখতে হবে এবং লড়াই করতে তাদেরকেই হবে। কারণ সরকারের চেয়ে নাগরিকই বেশি ক্ষমতাবান। এই নাগরিকদের জন্যই কিন্তু সরকার গঠন করা হয়। তাই নাগরিকরা যদি সাহসী হয় তাহলে যে কোনো জিনিস জয় করতে পারেন তারা। তে এবার সবটা বুঝতে পারলো। কিন্তু আপনি লিসার সাথে মিথ্যা বিয়ে নাটকটা কেন করলেন? জাংকুক একটা নিঃশ্বাস ফেললো। সে জানে না আজকে বলবে কিনা, তবে আজকে না বললে আর কবে বলবে। জাংকুক উঠে দাঁড়িয়ে তার বুকের ওপর হাত রেখে বলল, আমরা আগামী মাসেই বিয়ে করছি। তে একটু নড়াচড়া করেনি, স্থির হয়ে বসে আছে। হিউম, আমার আর লিসার বিয়েটা জাল এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য এটা করছি। দয়া করে পাগলামি করো না। সে জানতো এটা মিথ্যে বিয়ে, কিন্তু কি কারণে সেটা সে জানে না। তে প্রচন্ড কষ্ট হচ্ছে। সে একটা হাসি দিয়ে বলল, আমি বুঝতে পেরেছি, আমি পাগল নই। এই বলে সে জাংকুকের হাতটা ধরে বসলো। আমি জানি এটা ঠিক হচ্ছে না, তবে সবকিছু বাঁচানোর জন্য এই মিথ্যা বিয়েটা আমাকে করতেই হবে। আমার আর লিসার বিয়ে হলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবো। খুব বেশি দিনের জন্য নয়, তবে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য সেখানে যেতেই হবে। কেন আপনি সেখানে একা যেতে পারেন না? আমি একজন ক্যাপ্টেন, একজন কর্তৃপক্ষ। আমার সমস্ত ফ্লাইট এবং লেনদেন কাগজপত্র তাদের কাছে থাকে। আমি যদি হঠাৎ করে একা দেশের বাইরে যাই তাহলে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করবে। সে একটু দুঃখিত হলো এবং চিন্তিতও হলো। সে জানে না এরপর কি হবে। সে জানতেও চায় না। সে ভাবছে তিনি যদি ইতিহাস পাল্টে ফেলতেন এবং ক্যাপ্টেনের মৃত্যুর আগের মতো না হতো তাহলে কতই না ভালো হতো। তে উদ্বিগ্ন মুখটা দেখে তার ঠোঁটটা ছুঁয়ে বলল, খারাপ কিছু হবে না, আমি তোমার জন্য ফিরে আসবো, কথা দিচ্ছি। তে মনে মনে ভাবলো, অন্তত জাংকুক তাকে প্রতিশ্রুতি তো দিচ্ছে। আমার ভালোবাসার মানুষটির বিয়ে হবে। ইতিহাসে লেখা আছে একজন আমেরিকান সৈন্যের হাতে ক্যাপ্টেনের মৃত্যু হবে, আর তিনি আমেরিকাতেই যাচ্ছেন। আমার এখন বড্ড ভয় করছে, জানি না পরবর্তীতে কি হতে চলেছে। শুধু দয়া করে সে যেন নিরাপদ থাকে। সো গাইজ, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।